একটা সময় খুব বেশি দূরের নয়, যখন ইউরোপ জুড়ে আলোচনা ছিল একটাই, প্রিমিয়ার লিগের আধিপত্য। ৬টি ইংলিশ ক্লাব, সবাই চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে। যেন ইংল্যান্ডের ফুটবলই ইউরোপের মানদণ্ড। কিন্তু মাত্র ২ লেগের লাস্ট 16 শেষ হতেই সেই আত্মবিশ্বাস ভেঙে পড়েছে চুরমার হয়ে। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছে মাত্র ২ দল, আর্সেনাল এবং লিভারপুল। আর বাদ পড়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড এবং টটেনহাম হটস্পার, যারা সম্মিলিতভাবে ২৮টি গোল হজম করেছে। চ্যাম্পিয়ন লিগের ইতিহাসে এক দেশের ৪ ক্লাবের একই স্টেজ থেকে বাদ পড়ার রেকর্ড এটাই প্রথম। প্রশ্নটা তাই স্বাভাবিক, এটা কি কেবলই একটা খারাপ মরশুম নাকি বড় কোনো সংকেত? প্রথমেই আসা যাক ড্রয়ের প্রসঙ্গে। অনেকেই বলবেন ইংলিশ ক্লাবগুলোর ভাগ্য ভালো ছিল না। ম্যানচেস্টার সিটি আবারও পরে রিয়াল মাদ্রিদের মুখোমুখি, যারা ইউরোপের সবচেয়ে সফল দল। ফলাফল ৫-১ অ্যাগ্রিগেটে পরিষ্কার হার। চেলসি পরে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেনের বিপক্ষে ৮-২ ব্যবধানে বিধ্বস্ত। নিউক্যাসল ইউনাইটেড উড়ে গেছে বার্সেলোনার কাছে, আর টটেনহাম হটস্পার হার মানে অ্যাটলান্টিকো মাদ্রিদের সংগঠিত ফুটবলের কাছে। অর্থাৎ ড্র কঠিন ছিল ঠিকই, কিন্তু ইউরোপের সেরা হতে হলে এই পরীক্ষাগুলো পাশ করতেই হয়। এখানে ব্যর্থতা মানেই গ্যাপ এখনও রয়ে গেছে। প্রিমিয়ার লিগ কোচদের দীর্ঘদিনের অভিযোগ অতিরিক্ত ম্যাচের চাপ। ইংল্যান্ডের শীতকালীন বিরতি নেই, আছে লিগ, কাপ, ইউরোপ, সব মিলিয়ে এক ম্যারাথন। ভার্জিল ভ্যান ডাইক থেকে শুরু করে অন্যান্য তারকারা ইউরোপে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন। ক্লান্তি এখানে শুধু শারীরিক নয়, মানসিকও। অন্যদিকে স্পেন, জার্মানি বা ফ্রান্সে শীতকালীন বিরতি থাকে, ফলে রিয়াল মাদ্রিদ বা প্যারিস সেন্ট জার্মেন তাদের তারকাদের বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুত করতে পারে। ফুটবলে ছোট পার্থক্যই বড় ফল তৈরি করে, আর এই বিশ্রামই হয়ে উঠেছে ইংলিশ ক্লাবগুলোর জন্য বড় ঘাটতি। প্রিমিয়ার লিগকে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ। এখানে শীর্ষ দল থেকে নিচের দল সবাই লড়াই করে সমান তালে, কিন্তু এই প্রতিযোগিতাই এখন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। স্পেন বা জার্মানির বড় ক্লাবগুলো অনেক সময় সহজ ম্যাচে স্কোয়াড রোটেশন করতে পারে, কিন্তু ইংল্যান্ডে তা প্রায় অসম্ভব। ফলে বড় ম্যাচের আগে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ঝুঁকিপূর্ণ। এখানে একটা মজার বৈপরীত্য আছে। যে লিগকে শক্তিশালী করে তুলেছে তার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতাই ইউরোপের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই মরশুমে প্রিমিয়ার লিগে একটা বড় পরিবর্তন দেখা গেছে। পজেশন ভিত্তিক ফুটবল থেকে সরাসরি ফিজিক্যাল অ্যাপ্রোচে ঝোঁক। সেট পিস, লং থ্রো, ক্রস এসবের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু ইউরোপের শীর্ষ দলগুলো এখনও টেকনিক্যাল, দ্রুত পাসিং এবং ট্রানজিশন ফুটবলে এগিয়ে। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো দলগুলো ছোট ভুলকেও বড় শাস্তিতে পরিণত করে। ইংলিশ ক্লাবগুলো হয়তো ঘরোয়া লিগে এই স্টাইল দিয়ে সফল হচ্ছে, কিন্তু ইউরোপে এসে সেই স্টাইল অনেক সময় সীমাবদ্ধ হয়ে পড়ছে। টেকনিক্যাল দক্ষতা আর ট্যাকটিক্যাল ভেরিয়েশন এখানেই দেখা যাচ্ছে ঘাটতি। ফুটবলে একটা অদৃশ্য বিষয় আছে, মেন্টালিটি। অনেক বিশেষজ্ঞই মনে করছেন প্রিমিয়ার লিগ ঘিরে এক ধরনের অহংকার তৈরি হয়েছে। ভাবনাটা এমন, আমরাই সেরা। কিন্তু ইউরোপের দলগুলো সেই আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করছে। আটলান্টিকো মাদ্রিদের ডিসিপ্লিন, প্যারিস সেন্ট জার্মেনের গতি বা রিয়াল মাদ্রিদের অভিজ্ঞতা সব মিলিয়ে ইংলিশ ক্লাবগুলোকে বারবার চাপে ফেলেছে। এই স্তরের সামান্য আত্মতুষ্টিও বড় বিপদ। সবশেষে আসা যাক বড় প্রশ্নে, এটা কি আসলেই ব্যর্থতা? ইতিহাস বলছে গত ১০ মরশুমে বহুবার মাত্র ১ বা ২টি ইংলিশ ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। অর্থাৎ এবারের ফলাফল পুরোপুরি অস্বাভাবিক নয়। তবে পার্থক্যটা অন্য জায়গায়, প্রত্যাশা। যখন ৬টি দল নকআউটে ওঠে তখন আশা বেড়ে যায়। সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ব্যর্থতাটা আরও বড় করে ধরা পড়ছে। প্রিমিয়ার লিগ এখনও বিশ্বের সবচেয়ে ধনী, জনপ্রিয় এবং প্রতিযোগিতামূলক লিগ। কিন্তু এই ফলাফল একটা পরিষ্কার বার্তা দিচ্ছে, ইউরোপে আধিপত্য বজায় রাখতে হলে শুধু অর্থ আর গভীর স্কোয়াড যথেষ্ট নয়। প্রয়োজন সঠিক রোটেশন, ট্যাকটিক্যাল বৈচিত্র্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ফুটবলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর্সেনাল এবং লিভারপুল এখন সেই আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু বড় প্রশ্নটা থেকেই যায়, এটা কি সাময়িক ব্যর্থতা নাকি প্রিমিয়ার লিগের জন্য এক নতুন বাস্তবতার সূচনা? ইউরোপের মঞ্চে উত্তরটা খুব দ্রুতই মিলবে।